আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। বিদ্বেষের উপর বাংলায় এবার সংবিধান বদলের দাবি উঠল। মুজিববাদী সংবিধানকে কবরস্থ করতে হবে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বাংলাদেশের স্বাধীনতার 5 দশক পর সংবিধান বদলের ডাক। আগামীকাল জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশের মধ্যে জোরালো হতে চলেছে এই দাবি। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর। এই ঘোষণাপত্র আগামীতে দেশ পরিচালনার ক্ষেত্রে নির্দেশক হবে দাবি ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের। 31শে ডিসেম্বরের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই জানানো হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এর তরফে। অর্ণববাবু, এটা কতটা বিশ্বাসযোগ্য বলুন তো? ইউনূস সরকার যারা দাবি করছে যে তাদের সরকারের সঙ্গে এই বক্তব্য এক নয়, কিন্তু একেবারে ছাত্র আন্দোলনের হাত ধরেই তো ইউনূসের আজকে ক্ষমতায় বসা, এবং এই ছাত্রদের একটা বড় অংশই তো তার মদতদাতা, তার বুদ্ধিদাতা বলা হয়। এই কয়েক মাসের মধ্যেই এই যে নতুন সরকার, ইউনূসের সরকার সম্পর্কে এমন সব ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, তাতে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি যে ইউনূসের সরকার, তার যে সমন্বয়করা রয়েছেন এবং তার যে উপদেষ্টা মণ্ডলী, এরা আসলে কারা? এরা আসলে এদের সঙ্গে অনেক আগে থেকেই ওখানকার যে হেফাজত, ওখানকার যে ইসলামী ছাত্র শিবির, তাদের প্রত্যেকের যোগাযোগ ছিল। এবং এদের মধ্যে যে মুখগুলোকে আমরা সামনে দেখতে পাচ্ছি, সেই মুখগুলোর যখন পরিচয় পাওয়া যাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এরা আসলে একটা অন্য কোনো সুদূরপ্রসারী এজেন্ডা সামনে নিয়ে এরা কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়েছিল। সামনে ছিল হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, যে কোটা পদ্ধতি উঠে গেছে 3-4 বছর আগেই, আবার একটা মামলা হয়েছিল। সুতরাং একটা যেটা তাদের ফেভারেই গিয়েছিল, এবং তাদের ফেভারে গিয়েছিল, এবং সম্পূর্ণ একটা ভুল, একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করে তারা এই আন্দোলনটা তৈরি করে, এবং খুব দ্রুত একটা হাইজ্যাক হয়ে যায়। আমি আপনাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি কুসুমিতা, বা একটা প্রশ্নই রাখছি সকলের কাছে। 53 বছরের বাংলাদেশের স্বাধীনতা, তার মধ্যে আওয়ামী লীগ শাসন করেছে কতদিন? 23 বছর। 30 বছর ছিল হচ্ছে আওয়ামী লীগ নয় এরকম সরকার, হয় সামরিক শাসন, নয় বিএনপি শাসন, এরা ছিল। তাহলে এখন যাবতীয় বাংলাদেশের খারাপের দায়িত্ব আওয়ামী লীগ তুলে দিচ্ছেন। আর তার পাশাপাশি আমি বলছি, 2008-এ যখন আবার হাসিনা ফিরে এলেন, তারপর উনি 3টে টার্ম উনি ছিলেন, সেই সময় বাংলাদেশের ইকোনমিক গ্রোথটা আপনি দেখুন। বাংলাদেশে একটা সুসংগঠিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়েছিল, এবং বাংলাদেশ সেই সময় ইকোনমিক্যালি যথেষ্ট এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে। এই যে অংশটা, এই অংশটা কিন্তু এই উন্নতিকে চায় না। কারণ একবার যখন মধ্যবিত্ত একটা শ্রেণী তৈরি হয়ে যাবে, সুসংগঠিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি হয়ে যাবে, তখন মৌলবাদের বারবারন্ত থাকবে না, তখন সেটাকে আটকানো যাবে। এই অংশটাকে আটকানোর জন্যই এরা এই জিনিসটা করেছে। আর এই মুজিববাদী এই সংবিধান পাল্টানোর কথা বলছেন, তো এই মুজিববাদী সংবিধান পাল্টানোর কথা শুরু হয়েছিল 75 সালে 15ই আগস্ট, যখন ইয়েকে মেরে দেওয়া হয়েছিল, শেখ মুজিবকে মেরে দেওয়া হয়েছিল। সেই সময় থেকেই কিন্তু, আসলে তার আগে থেকেই, কারণ যখন স্বাধীনতাটা হয়েছে, সেই স্বাধীনতার সময় অবিসংবাদিত নেতা ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান, কিন্তু তার পাশাপাশি আরো অসংখ্য গ্রুপ ছিল। সেই অসংখ্য গ্রুপগুলো বিভিন্ন রকম ইন্টারেস্ট ছিল, এবং তখন থেকে এই দাবি উঠেছে। ওই যে ধর্মনিরপেক্ষ কথাটা, ওটা তুলতে হবে, ওটা 75 সালে উনি মারা যাওয়ার পর তখন থেকে বলা হচ্ছে। সেই সময় থেকে তারা যে চেষ্টা চালিয়েছিল, আজকে এতদিনে তারা সফল হচ্ছে, এবং আজকে বলছে যে আওয়ামী লীগকে আমরা ব্যান করে দেবো, নিষিদ্ধ করে দেবো। এটা হতে পারে? বলুন, আওয়ামী লীগের আমলে চাকরি পেয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাকে বলছে পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করাচ্ছে একেবারে। কিন্তু একদমই সুব্রতদা, এখানেই তো প্রশ্নটা, যে আওয়ামী লীগকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে না। বিএনপি দ্রুত একটা নির্বাচন চায়, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে বিএনপি মনে করছে যে এই মুহূর্তে ভোট হলে তারা ক্ষমতায় আসবে। ইউনূস কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন, গোটা ভোটার ব্যবস্থাটাকে, ভোটার তালিকাটাকে তিনি একেবারে স্বচ্ছ করবেন, এবং 26-এর আগে তিনি কোনো নির্বাচন চান না। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের যে অভ্যন্তরীণ সিস্টেম, সেটা কি কার্যত দ্বিধাবিভক্ত? আসলে সমস্যাটা অন্য জায়গায়, যে দেখুন, যে ভয়ঙ্কর একটা দুর্নীতিগ্রস্ত স্বৈর শাসক যদি চলে একটা দশকের পর দশক, তাহলে মৌলবাদ সেখানে মাথাচাড়া দেবে, মৌলবাদ নিচে খেলবেই, ওই স্লিপার সেলের মতো, যেটা বাংলাদেশে হয়েছে। এবং যে কারণে বাংলাদেশের যে দাবি হচ্ছে, এই যে নামে ছাত্র আন্দোলন, এটা জামাতের পেছনে উস্কানি আছে। শুধু জামাত বললে এখানে শেষ হবে না, এখানে আন্তর্জাতিক সমর্থন আছে, এবং এই আন্তর্জাতিক সমর্থন, সেন্ট মার্টিন, অনেক ব্যাপার আছে। সেই কারণে এই ধরনের কথা সামনে আসছে, যে সংবিধান বদলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাইটওয়ার্ড শিফট অফ দ্য ইন্ডিয়ান পলিটিক্স, মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পলিটিক্স, এবং সেখানেই ধর্মনিরপেক্ষতা এই শব্দটা চ্যালেঞ্জ হচ্ছে। সেটা বাংলাদেশে হচ্ছে, সেটা আমাদের দেশে হচ্ছে, সেটা পাকিস্তানে হচ্ছে। এইটা বড় বিপদ মানবতার সামনে। এই দুদেশেই হচ্ছে গিয়ে সংখ্যাগুরুর মৌলবাদের এই ভয়ঙ্কর আচরণ আসলে দুদেশের সংখ্যালঘুর ওপরে আক্রমণকে সুনিশ্চিত করছে, এবং রাষ্ট্র ক্ষমতা এই সংখ্যাগুরুর মৌলবাদ, যেটা ভয়াবহতা তৈরি করেছে টুয়ার্ডস ফ্যাসিজম,
এর বিরুদ্ধে মানুষকে শুধুমাত্র মধ্যবিত্ত তৈরি করলে হবে না, মধ্যবিত্ত সিভিল সোসাইটি হচ্ছে এর বিরুদ্ধে যাবে। এইটা একটা আমি ঘরে বসে ঘুমিয়ে থাকলাম, এটা হতে পারে না। এর জন্য আইডিওলজিক্যাল ফাইট করা দরকার, যেটা হাসিনা উপস্থিত করেনি, চরম অন্যায় কাজ করেছেন। এবং একই সঙ্গে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর দুর্নীতি আওয়ামী লীগের, এবং একই সঙ্গে স্বৈরশাসন। শেষ নির্বাচনটা দেখুন 32% ভোট করেছে, অপোজিশন ভোটে দাঁড়ায়নি। আমাদের রাজ্য পশ্চিমবাংলার রেপ্লিকা হচ্ছে গিয়ে ওইখানে হয়েছে, ফলে এইটা মৌলবাদকে বাড়াতে সাহায্য করে। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ একেবারে চরমে উঠেছে। চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে যেতে বাধা দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাধু সন্তদের, এমনটাই সনাতনী সমাজ দাবি করছে। সম্প্রীতি সমাবেশে সনাতনী সমাজকে আহ্বান করেছিল ইউনূস সরকার। সমাবেশে হাজির হলে এই অধ্যাপক সাধু সন্তদের গোয়েন্দা বলা হয়, এমনটাই সনাতনী সমাজের দাবি। আমন্ত্রণ জানানোর পর সমাবেশে গিয়েও ফিরে আসতে হলো সনাতনী সমাজের প্রতিনিধিদের। ডিএমএসপিকে এ বিষয়ে নালিশ জানিয়েছেন সনাতনী সমাজের প্রতিনিধিরা। আজকে চট্টগ্রামে যে আইস ফ্যাক্টরি রোডের ওখানে একটি যে সম্প্রীতি সমাবেশ হয়েছে আপনারা জানেন, এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে জেলা প্রশাসক মহোদয় আমাকে নিমন্ত্রণ করেন এবং আমাকে বলেন আমার সাথে আরও 5-7 জন যে সাধুকে নিয়ে যেতে, এবং তাদের নিয়ে আমি যাই। এবং যাওয়ার পরে সেখান থেকে কিছু ব্যক্তি তারা গোয়েন্দা পরিচয়ে তারা বলে যে এখান থেকে চলে যেতে আমাকে। তা আমি আসলে খুবই মর্মাহত হয়েছি, বিব্রত হয়েছি। আমি এটা প্রশাসনের থেকে এটা আশা করি নাই যে আমাদের নিমন্ত্রণ করে এইভাবে আমাদের অপদস্থ করা, এটা আমরা আশা করি নাই। এগুলো ঠিক হয় না। আমি মনে করি যে প্রশাসনের দেখা উচিত যে এই কাজের সাথে কারা জড়িত আছে বা কেন তারা করছে। তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে তারা বসতে পারে, কথা বলতে পারে। তো এভাবে মানুষকে ডেকে নিয়ে অপমান করার কোনো, আমি মনে করি তাদের কোনো অধিকার নাই। সেই বিষয়গুলো আমি যতদূর দেখেছি যে প্রশাসনে, বিশেষ করে আমার জেলা প্রশাসক মহাশয়ের সাথে যে কথা হয়েছে, তাদেরও আমার কখনো আন্তরিকতার কমতি মনে হয় নাই, বা পুলিশ কমিশনের সাথে কথা বলার পর তাদেরও অনেক আন্তরিক মনে হয়েছে। কিন্তু আমার মনে হয় মাঝখানে এখানে কোনো একটা গ্রুপ এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরও দেখা উচিত। এবং তারা যদি চায় আমরা তাদের সাথে বসতে পারি, সবার সাথে বসতে পারি, কারণ আমরা সম্প্রীতি চাই। এই বিষয়টা আমি মনে করি যে এটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনের সাধু সন্তোষও বটেই, আমি মনে করি যে তাদের মনেও আঘাত লেগেছে। শতরূপাদি, প্রশাসনের কাছে কোন বিষয়ে মানে সমাধান চাইছেন এই সনাতনী সমাজ? 2 তারিখে আমরা জানি চিন্ময়াকৃষ্ণ দাস তার হিয়ারিং রয়েছে কোথাও, এটা একটা নতুন ছক নয় তো? দেখো, আমি তো অবাক হয়ে যাচ্ছি এই ভদ্রলোকের কথা শুনে। উনি এখনো আশায় বসে আছেন যে বাংলাদেশ, তার আবার ডিএম, তার আবার এসপি, তার কাছে তিনি নালিশ করবেন। মানে এটা কতটা হাইট অফ অপটিমিজম আমি জানি না। যেদিন এই ঘটনা ঘটেছিল তার বোধহয় একদিনের মধ্যে আমি একটা মানে এরকম ডিসকাশনে ছিলাম, সেখানে এই যে স্টুডেন্ট অ্যাজিটেটরদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে একজন ছিল। আর সে পরিষ্কার বলছে, বাচ্চা ছেলে, ইয়াং ইন্ডিভিজুয়াল, কিন্তু সে বলছে যে তার আগে অলরেডি আমরা দেখেছি বঙ্গবন্ধু স্ট্যাচু থেকে মাথা আলাদা করে দেওয়া, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু থেকে মাথা আলাদা করে দেওয়া। এবং সেই যে ছেলেটা আমাদের সঙ্গে প্যানেল ডিসকাশনে ছিল, স্টুডেন্ট অ্যাজিটেটর, সে পরিষ্কার বলছে যে এই তো সবে শুরু। আমরা যেরকম পিএম হাউসে তছনছ করেছে, তারা কনস্টিটিউশন পাল্টাবে, তারা রবীন্দ্রনাথের অ্যান্থাম পাল্টে দেবে। এই ধরনের মানসিকতা নিয়ে এই তো হচ্ছে বাংলাদেশের অ্যাটিটিউড। তারা তো সুশাসন চাইছে না, তারা আদৌ চাইছে না যে একটা প্রাইম মিনিস্টারকে দেশ থেকে বের করে দিয়ে আরেকটা তাদের পছন্দ মতন শাসন চালাবে। শাসনের তো এই নমুনা। অর্ণব যেটা বললো যে ওখানে বাঙালি হিন্দু অবশ্য বলেনি, যে শিক্ষক তাকে বের করে দিচ্ছে, তাতে হয়নি, তাকে আবার ধাক্কা মেরে, তোমরা তো দেখিয়েছো গলায় যুদ্ধ, 80 বছরের ভদ্রলোক। তো সেখানে সুব্রত দা যেটা বলেন, আমি ওনার ওখান থেকে একটা লাইন নিয়ে বলছি যে পশ্চিমবঙ্গ সরকার তো এক জিনিস দেখাচ্ছে, আজকে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রতিনিধিদের একেবারে অর্গানাইজ ভাবে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে তাদের নাম দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্টিফিকেটের সঙ্গে মিলিয়ে পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে। তো এইখানে তো আরো ভয়ের ব্যাপার পশ্চিমবঙ্গের। এখানে বাংলাদেশে যা হচ্ছে তারা বুঝবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে যখন ভারতবর্ষ যখন অ্যাকশন নেবে তখন সেটা একটা আলাদা জিনিস। কিন্তু আজকে বাঙালি
বাঙালি হিন্দুরা যেভাবে ওখানে হেনস্থা হচ্ছে, আমি এটাও বলবো যে শুধু বাঙালি হিন্দু নয়, খ্রিশ্চানদেরও তোমরা একেবারে দেখিয়েছো, সংখ্যালঘু যারাই রয়েছেন, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারাই রয়েছেন, প্রত্যেকেই একেবারে হেনস্থার শিকার হচ্ছেন একদম। তবে ইতিমধ্যেই কিন্তু চিন্তার ভাঁজ আরো বাড়ছে, তার কারণ পাকিস্তান থেকে চট্টগ্রামে জাহাজ এসে পৌঁছেছে, করাচি থেকে জাহাজে বিস্ফোরক আনা হয়েছে, বাংলাদেশের নৌবাহিনী কন্টেনারগুলিকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। এক্স হ্যান্ডেল পোস্টে বিস্ফোরক অভিযোগ করলো আওয়ামী লীগ। ভারতের নাশকতা চালাতে বাংলাদেশকে কি তাহলে পাকিস্তান ব্যবহার করছে? উদ্বেগ কিন্তু ক্রমাগত বাড়ছে। একদিকে বাংলাদেশে যখন ক্রমেই ভারত বিদ্বেষ বাড়ছে, তখন ততই পাকিস্তানের কাছাকাছি আসছে ইউনূস সরকার, যার অন্যতম উদাহরণ বাংলাদেশের বন্দরে পাকিস্তান থেকে আসা একের পর এক জাহাজের নোঙর ফেলা। এরই মধ্যে 21শে ডিসেম্বর করাচি থেকে যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে তা নিয়ে বিস্ফোরক দাবি করল শেখ হাসিনার দল। এক্স হ্যান্ডেলে আওয়ামী লীগের তরফে বলা হয়েছে, করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ 21শে ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয়। তাতে সিসমিক ইমালশন নামে বিস্ফোরক আনা হয়েছে। এই বিস্ফোরকগুলি যে কোনো নির্মাণ ধ্বংস করতে সক্ষম এবং হতাহতের সংখ্যাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্টে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘন্টার জন্য কন্টেনারগুলিকে আটকে রাখলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, জাহাজটি চট্টগ্রামে আসে গত 21 তারিখ। বিডি ডাইজেস্ট সূত্রে খবর, করাচি থেকে আসা মালবাহী জাহাজটির নাম MV-U1 জিয়াং ফা ছং। বন্দর সূত্রে খবর, এই জাহাজটি সাধারণত পাকিস্তান ও দুবাই থেকে চিনি, গুড়, কাপড়, ডলোমাইট, লোহার ছাঁট ও যন্ত্রাংশ বিভিন্ন দেশে পৌঁছে দেয়। জাহাজটি যেসব পণ্য পরিবহন করে তার তালিকায় বিস্ফোরক নেই। তাই কারা কোথা থেকে এই জাহাজে বিস্ফোরক বোঝাই করেছে তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিডি ডাইজেস্ট সূত্রে আরও খবর, জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার পর তা থেকে সংবাদ মাধ্যমকে দূরে রাখার চেষ্টা করে বাংলাদেশের নৌসেনা বাহিনী। পরে চট্টগ্রাম বন্দরের এক আধিকারিক কন্টেনারের ছবি প্রকাশ্যে আনেন। এর মধ্যে একটি কন্টেনারে লাল রঙের বর্ডারের মধ্যে লেখা রয়েছে বিস্ফোরক। যে বিস্ফোরকগুলি তৈরি করেছে কম্বোডিয়ার একটি সংস্থা। তবে কন্টেনারগুলি সরাসরি কম্বোডিয়া থেকে আসেনি, এগুলি এসেছে পাকিস্তান ও দুবাই হয়ে। এর আগে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ। তখন করাচি থেকে আসা কন্টেনারের সংখ্যা ছিল 297। 21শে ডিসেম্বর আসা জাহাজে সেই কন্টেনারের সংখ্যা বেড়ে হয়েছে 699। একই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে, এখন থেকে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনো দরকার নেই। অর্থাৎ চালানে যা লেখা থাকবে সেটাকেই চূড়ান্ত বলে ধরা হবে। এই সুযোগেই কি পাকিস্তান থেকে নিরাপদে বিস্ফোরক পাচার হচ্ছে বাংলাদেশে? শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, তাহলে এতদিন যে আশঙ্কাটা করা হচ্ছিল যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তাহলে সফট টার্গেট কি ভারতবর্ষ, পাকিস্তানের, কিন্তু এখন তো ইউনূস সরকারের এই যে নির্দেশ, সেটা থেকে কোথাও কি এটা বলা যায় যে বাংলাদেশের মাটিকে ইচ্ছাকৃতভাবে তারা ব্যবহার করতে দিচ্ছে যাতে ভারতের ভিতরে এই নাশকতা করা যায় বা জঙ্গি অনুপ্রবেশটা করানো যায়? দেখুন, এটা কিন্তু আজকের ঘটনা নয়। আপনি 2009 সালে জানেন যে পারভেজ মুশারফকে অফিসিয়াল ভিজিটে ইনভিটেশন করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং সে বাংলাদেশে প্রথম আসে। যে আর্চ এনিমি যাকে বলি, বাংলাদেশে আর্চ এনিমি পাকিস্তান, তার পারভেজ মুশারফ সেখানে এসে গরম গরম লেকচার দিয়ে চলে যায়। এবং এটা আমরা বরাবর দেখছি যে এই বাংলাদেশের ল্যান্ডকে, বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশ নেপাল দুটোকেই লঞ্চিং প্যাড হিসেবে ISI পাকিস্তান ব্যবহার করে চলছে 90s থেকে। আমরা দেখেছি, অনেকগুলো ঘটনায় পরপর বলে দিতে পারবো আমরা, সুতরাং নতুন কিছু নয়। এখন যে প্রেজেন্ট রেজিম, যে রেজিমে আপনি দেখছেন, এই রেজিমে পাকিস্তানের সঙ্গে হ্যান্ডস ইন গ্লোভ, এটা দেখেছি আমরা। পাকিস্তানের অ্যাম্বাসাডার লেভেলে, প্রাইম মিনিস্টার লেভেলে এবং সমস্ত ডিপ্লোম্যাটিক লেভেলেও পাকিস্তানের সঙ্গে টাই আপ হয়ে গেছে একটা। সুতরাং এই যে সেকেন্ড জাহাজটা এলো, ফার্স্ট জাহাজটা নভেম্বর এসেছিল, সেকেন্ড জাহাজটা ডিসেম্বর এসছে, এবং এরা যে আর্মস অ্যাম্বুলেন্স এক্সপ্লোসিভ রোডেন্ট যে জাহাজটা এসেছে, এটা নিশ্চয়ই পাকিস্তানের বাংলাদেশের জন্য আসেনি, এটা এসেছে পর ইন্ডিয়া। কারণ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের যে একটা এজেন্ডা আছে, কাট ইন্ডিয়া ইন্টু 1000 পিসেস অর আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন, এটাকে ওরা এই সুযোগটা নিয়ে এখন আমরা দেখেছি যে আনসারুল বাংলা টিম এই যে ফরমেশন করে, এর পিছনে কিন্তু ISI এবং এদের যে লোকগুলো, যে 11 জনকে আমরা অলরেডি ডিটেক্ট করেছি, এবং জানা যাচ্ছে যে আমি আগে বলেছিলাম যে 20 থেকে 25 জন মডিউল হয়তো অলরেডি অ্যাক্টিভ ইন ইন্ডিয়া, এবং এই যে মডিউলের আর্মস অ্যাম্বুলেন্স এক্সপোজিটটা আসবে এখন এটা বাংলাদেশে আসবে কি নেপাল বর্ডার দিয়ে আসবে, দ্যাট ইজ এ কোশ্চেন। আমাদের উচিত হচ্ছে যে এখন বোথ দ্য বর্ডারস, আই এম টেলিং ইউ,
ইন্দো বাংলাদেশ বর্ডার অ্যাজ ওয়েল এজ ইন্দো নেপাল বর্ডার, এটাকে নজরদারি হেভি নজরদারি মানে একদম আমি নিশ্চিত আবারও আলোচনায় নজরদারি ফিরবো দরকার। আমি একদম আবারও আলোচনায় ফিরবো তবে এই সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ কি? করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসে পৌঁছেছে চট্টগ্রামে এবং ইতিমধ্যে ইউনূস সরকার জানিয়ে দিয়েছে যে জাহাজে যেভাবে জিনিসপত্র এসেছে আলাদা করে ভেরিফিকেশনের প্রয়োজন নেই, ক্লিন চিট দিতে হবে। কিন্তু যা এসেছে সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ সেটা কি? বিশেষজ্ঞরা বলছেন আরডিএক্স এর মতো বিস্ফোরক যা বড় বড় বাড়ি ধ্বংস করতে এবং একসঙ্গে অনেক বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটাতে পারে। দেখুন, পাকিস্তান থেকে চট্টগ্রামে এসেছে পণ্যবাহী জাহাজ। জাহাজ থেকে নামানো হয়েছে বেশ কয়েকটি কন্টেনার, আর সেই কন্টেনারের ভেতর থেকে যা বেরিয়েছে তা চমকে দিয়েছে সবাইকে। বাক্সের গায়ে লেখা সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ। বাংলাদেশের সংবাদ মাধ্যম বিডি ডাইজেস্ট সূত্রে খবর, করাচি থেকে চট্টগ্রামে এসেছে বিপজ্জনক বিস্ফোরক। কিন্তু কি এই সিসমিক ইমালশন এক্সপ্লোসিভ? এই সিসমিক এমালশন হচ্ছে বেসিক্যালি আরডিএক্স টাইপ অফ এক্সপ্লোসিভস, হাই এক্সপ্লোসিভ প্লাস্টিক এক্সপ্লোসিভ আমরা যেটা বলি। প্রায় প্রত্যেক দেশ তৈরি করে, আর ইন্টারন্যাশনালি ওটার ওপরে সব একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি ওটাকে রিসার্চ করে, আর ওরা জানে যে কোন দেশ কীরকম ধরনের সিসমিক এক্সপ্লোশনস তৈরি করে, মানে এক্সপ্লোসিভস তৈরি করে। তো পাকিস্তান এগুলো এখন পাঠিয়েছে বাংলাদেশে। বিশেষজ্ঞরা বলছেন এই বিস্ফোরক বড় বড় বাড়ি ধ্বংস করতে এবং একসঙ্গে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটাতে সক্ষম। এই জাহাজটি হচ্ছে দ্বিতীয় জাহাজ যেটা সোজাসুজি চলে আসে কোনো থার্ড কান্ট্রির ইন্টারভেনশন ছাড়া। এটা হচ্ছে বড় বড় বিল্ডিংস উড়ানোর জন্য, অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল কাজেও লাগে বা টেররিজমের কাজে লাগতে পারে, এবং তারপরে এটা ওখান থেকে ইউএই হয়ে পাকিস্তান হয়ে এখানে আসে। এটাকে আনলোড করে দুটো জায়গায়, আমার কাছে যে খবর আছে যে দুটো জায়গায় বাংলাদেশে পাঠানো হয়েছে। তার সাথেই আরেকটা খবর আছে যেটা হচ্ছে পাকিস্তান আর্মির একজন মেজর জেনারেল, তার তত্ত্বাবধানে ময়নমান সিং ক্যান্টনমেন্টে পাকিস্তান আর্মি এখন বাংলাদেশ আর্মিকে ট্রেনিং দেবে। এই পুরো ব্যাপারটার সাথে জড়িয়ে আছে ভারতের সুরক্ষার ব্যাপার। এই যে এক্সপ্লোসিভটা আছে সিসমিক এক্সপ্লোসিভ, এই এক্সপ্লোসিভ গুলো হয়তো নাশকতার কাজেও ব্যবহার হতে পারে। বিডি ডাইজেস্ট সূত্রে খবর, কন্টেনারে থাকা বিস্ফোরককে বিপজ্জনক জিনিস হিসেবে আখ্যা দেওয়া হলেও যে নিয়ম নীতি ও সতর্কতা মেনে এই ধরনের জিনিস জাহাজ থেকে নামানো হয়, এক্ষেত্রে তা হয়নি। তড়িঘড়ি সেগুলিকে নামিয়ে সিলেট ও কেরানীগঞ্জে পাঠানো হয়েছে। শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, আশঙ্কার জায়গা তো একটা নয়, এই যে ফেক নোট উদ্ধার হচ্ছে, একেবারে লাইভ লোকেশন শেয়ার করছে ওপার বাংলা থেকে, বর্ডারের ওপার থেকে প্যাকেট ভর্তি ফেক নোট এখানে এসে পড়ছে। যাকে দিল্লি থেকে অ্যারেস্ট করা হয়েছে আসলে সে মালদার বাসিন্দা। 10 বছর আগে, মানে 10 বছর ধরে এই কারবারটা সে চালিয়ে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন আগেও সে গ্রেফতার হয়েছিল, তারপরে সে ছাড়া পেয়ে যায়, দিল্লি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। এই ধরনের যারা অ্যারেস্ট হচ্ছে, সেই জাভেদ আহমেদ মুন্সি বলুন, সাদ রাডি বলুন, এদের সকলের কিন্তু অতীতে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, এরা কখনো না কখনো গ্রেফতার হয়েছে, ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ এদের ওপরে যে র্যান্ডম নজরদারিটা থাকা উচিত, সেই নজরদারিটা কি আদৌ আছে? মোটেই নেই। কারণ নজরদারি থাকলে, আমি তো একটা কোশ্চেন করতে চাই, আমরা জানি, আমরা যখন চাকরি করতাম, যে ওয়েস্ট বেঙ্গলে কজন এই উইন্টার সিজনের আগে কাশ্মীর থেকে শাল বিক্রি করতে এসেছে, তার লিস্ট কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিতে পারবে? নাম্বার 1। এখানে যদি আপনি দেখেন, আমার টাইমে আমি করে দেখেছি যে বেশিরভাগই হচ্ছে যে যারা জেল রিটার্ন, আমরা বলি জেল রিটার্ন কাশ্মীরিজ, অর্থাৎ কোনো না কোনো সময়ে কাশ্মীরে জেল খেটেছে এবং এখানে এসেছে। আপনি জাভেদের যদি দেখেন, জাভেদ নিজেও কিন্তু 11 থেকে 15 পর্যন্ত জেলে ছিল। সুতরাং এরকম অনেকেই পাবেন আপনি। নাম্বার 2 হচ্ছে আপনি যে জাল নোটের কথাটা বললেন, এটা হচ্ছে যে আমাদের যে মালদার যে আমাদের যে আইসিপিটা রয়েছে, মাহাদীপুর আইসিপি, মাহাদীপুরের ডান দিকটা যদি যান আপনি, ফেন্সিং আছে কিন্তু ফেন্সিং ডান দিকটা পুরো যান, তার উল্টো দিকে হচ্ছে চাপাই নবাবগঞ্জ আর বাংলাদেশ, সেখানে কিন্তু গোডাউন করেছে। ওখানে কিন্তু ফেক নোটের গোডাউন আছে, দুটো গোডাউন আছে, এবং দূর থেকে দূরবীন দিয়ে দেখা যায় যে ওইখান থেকে যে আপনার ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস ওখান থেকে হিউম্যান ইয়েতে চ্যানেলে ওকে পার করে দিচ্ছে, পার করে দিয়ে আসছে কোথায়, আসছে আপনার কি নাম জায়গাটার, ওটা হচ্ছে মালদার মেহেদিপুর। না না, মেহেদিপুর না, তার পাশে হচ্ছে
গ্রামটার নামটা এখন ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, ওই গ্রামে আসছে এবং এই গ্রাম মানে থেকে কাঁটাতার থাক বা নাই থাক থাক না, সেটা কোনো কোনো ব্যাপারই না, সমস্যার পুরো- ব্যাপারই নয়। এবার এখানে না হলেও এনআইএ 10-15 জনকে অ্যারেস্ট করেছে এই গ্রাম থেকে, এই গ্রাম থেকে 10-15 জনকে এনআইএ এবং দেখুন এখানে অর্ণবাবু সুতরাং সোশ্যাল কেউ বন্ধ সোশ্যাল হচ্ছে না। সাইটগুলোকে ব্যবহার করে মানে পুরোটাই কিন্তু কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে, লাইভ লোকেশন শেয়ার করছে, কিন্তু তার সত্ত্বেও পুলিশ ট্র্যাক করতে পারছে না। না একদমই তাই, আমি তো সেটা বললামই যে এই যে বিএসএফ এর কথাটা বারবার করে বলা হচ্ছে। আমরা এর আগে ক্যাকেল স্মাগলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি বিএসএফ এর একে ধরা হয়েছে, অফিসারকে ধরা হয়েছে, এবং প্রদীপ ঘোষ এই যাকে ধরা হয়েছে জাস্ট এই বছর ধরা হয়েছে যাকে, সেও কিন্তু একই সঙ্গে এই ধরনের অনৈতিক কাজকর্মগুলোর সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গে আবার দুজন এজেন্টকেও ধরা হয়েছে। আমি জাস্ট একটা কথা শুধু বলবো, এই সুব্রতদা বললেন এই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে বললেন যে এই যেমন এখানে পশ্চিমবঙ্গে হয়েছে, আমি একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিই, রাইট উইং শিফটের কথা উনি বলছেন, ঠিক কথা, ভারতবর্ষে যে রাইট উইং শিফটটা হয়েছে, ফার রাইট উইং শিফট, সেটা কিন্তু হচ্ছে বিজেপি। সেইটা ক্ষেত্রে ওরা যতটা না ওখানে বিরোধিতা করেন, তার থেকে বেশি বিরোধিতা করেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। না, না, এটা তৃণমূল ভুল, কংগ্রেস এটা ভুল, কিন্তু এটা ভুল, কখনোই, এটা নিজেদের গায়ে নিয়ে তৃণমূল লাভ নেই। কংগ্রেস কিন্তু আমি কখনোই, অর্ণব, এক সেকেন্ড, আমি এক একটু সেকেন্ড, শেষ করি, এক একটু সেকেন্ড, শেষ এক করে সেকেন্ড, দেবো, একটা বলবেন? ভালো হবে, সুবিধা তৃণমূল, হবে, আপনি সুবিধা যত হবে, বেশি আমি করেন, বলছি, আপনি যদি যত প্রিয় বেশি অনুব্রত, করেন, নিরাপত্তা। অনুব্রত, ওখানে বেশ ওরকম বিরোধিতা যদি করবেন, ওটা তো আপনার ন্যারেটিভটা বলতে ব্যবহার করে নিরাপত্তা। বিজেপি, না, আপনার না। ন্যারেটিভটা ব্যবহার করে বিজেপি, এবং বিনা আপনার ভোটটা শিফট প্রতিদ্বন্দ্বিতায় করছে, জয়ী, আপনার ভোটটা তৃণমূল শিফট করছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী কতগুলো জায়গায় হয়েছে। সতেরোপালি আমি এক সেকেন্ড, একটু আস্তে আস্তে। শোনো, আমি গদাধর বাবু কাশ্মীর, এক সেকেন্ড, আরে কি আশ্চর্য, আচ্ছা। কাশ্মীরি শহরে মমতা বিজেপিকে এইটা বাড়াচ্ছে, মুশকিল। এইটা আমরা এটা আলোচনার বড় সময় মুশকিল। শেষ, সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য।